নমস্কার, আমি গৌতম বন্দ্যোপাধ্যায়, আর আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল। যে ঘটনা ঘটে গেল দক্ষিণ কলকাতার ল কলেজে, উম, তা কিভাবে বর্ণনা করা যাবে আমি জানি না ঠিক। একটি ছাত্রীকে সেখানে কলেজের ঘরে ঢুকিয়ে বন্ধ করে কার্যত গণধর্ষণ করা হয়। এবং তার অভিযোগ যখন জমা পড়লো, তারপরে ধরা পড়েছে চারজন সেই কলেজের গার্ড। কিন্তু মূল যে অভিযুক্ত, প্রধান অভিযুক্ত, তার নাম হচ্ছে মনোজিৎ মিশ্র। তার সঙ্গে বর্তমান শাসক দলের একটা ঘনিষ্ঠ সম্পর্কে কথা উঠে আসছে, শুধু না, অনেক কিছুই প্রমাণ পাওয়া যাচ্ছে। প্রাক্তন তৃণমূল কর্মী হিসেবেও তার পরিচয়। স্থানীয় বিধায়ক থেকে বিভিন্ন তৃণমূলের বড় বড় নেতা নেত্রীদের সঙ্গেও তার প্রচুর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাসছে, জানা যাচ্ছে। তৃণমূল অবশ্য এক কথায় বলেছে এই ঘটনা কোনো বরদাস্ত করা হবে না। কুণাল ঘোষ করেছেন এই সমস্ত যারা সমাজ বিরোধী কার্যত দুষ্কৃতী, তাদের জন্য দলের বদনাম হচ্ছে, তাদের তাড়িয়ে দেওয়া হবে বা যা করা হবে হবে। কিন্তু মোটামুটি এখন তো ঘটনা ঘটে গিয়েছে এই যে ঘটলো একটা কলেজের মধ্যে, এইরকম যে ঘটনা, এইরকম ঘটনা আর কবে ঘটেছে, কোথায় ঘটেছে আমাদের জানা নেই। বিশেষ করে এই রাজ্যে তো নয়। আমি অন্য রাজ্যের কথা এখন আসছি না, পরে হয়তো আলোচনায় আসবে। আজকে আমার সঙ্গে আলোচনায় আছেন সুতনুকা ভট্টাচার্য। সুতনুকা দীর্ঘদিন ধরে এই শিক্ষা জগতের সঙ্গে সম্পৃক্ত ছিল, এখনো আছে, এখনো বহুবিধ কাজ করে যায়। শিক্ষাঙ্গনে এই যে ঘটনা ঘটলো, এই ঘটনাটার কি প্রভাব সমাজে পড়বে, শুধু তাই নয়, কেন ঘটলো, এইরকম যারা ধরা পড়েছে তারা তো সমস্ত সাধারণ ঘরেরই ছেলে মেয়ে। তারা নাকি এই কলেজে কেউ কেউ ছাত্র ছিল, প্রাক্তন ছাত্র, সেই পরে ওখানে চাকরি পেয়েছে, চাকরি পেয়ে অস্থায়ী কর্মী হিসেবে চাকরি পেয়ে ঢুকেছে, এবং সেই হচ্ছে প্রধান অভিযুক্ত, যা আমরা জানতে পারছি এখনো পর্যন্ত। এবং পুলিশের হাতে যা যা প্রমাণ এসেছে, তাতে মোটামুটি এটা বলা যেতে পারে প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে, যাকে প্রাইমা ফেসি বলি আমরা প্রথমে, যে হ্যাঁ এই ঘটনা ঘটেছে। শুধু না, এই যে ছেলেগুলো তারা গণধর্ষণ করেছে শুধু না, সেই ছবি তুলে রেখেছে, এবং ছবি তুলে ভয় দেখানো হয়েছিল মেয়েটিকে যে সে বাইরে কিছু বললে এগুলো প্রকাশ করে দেওয়া হবে। এবং তারা কখনো বিশ্বাস করতে পারেনি, ভাবতেই পারেনি যে মেয়েটির এত সাহস হবে যে সে বাইরে গিয়ে পুলিশের কাছে অভিযোগ করবে। আমার অবশ্য এই ঘটনার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য মনে হচ্ছে যে একটি মেয়ে যে এইভাবে লাঞ্ছিতা হয়েছে, নির্যাতিতা হয়েছে, ভয় পায় তাকে পাওয়ানো হয়েছে, গণধর্ষিতা হয়েছে, সে গিয়ে কি প্রবল সাহসের সঙ্গে পুলিশের কাছে গিয়ে এই যে ঘটনার বিবরণ দিয়েছে, সেই মেয়েটিকে আমি কি বলবো, সশ্রদ্ধ ও প্রণাম জানাতে পারবো, আমার চেয়ে ছোট হলে। হ্যাঁ সুতনুকা, এবার তুমি, আমি তোমার কাছে জানতে চাইছি, এইরকম ঘটনা তুমি কি এর আগে কোনোদিন শুনেছো তোমার জীবনে? তুমি তো দীর্ঘদিন শিক্ষা জগতের সঙ্গে সম্পৃক্ত, আর এর সম্পর্কে তোমার কি মানে মত? কিছুদিন আগেই তো হ্যাঁ, হুম, হ্যাঁ বলো। কিছুদিন আগেই তো ঘটলো, গত বছরই তো ঘটলো কলেজেই। কলেজ হাসপাতাল বলে যা পরিচিত কলেজেই, আরজিকর কলেজ, সেটাও তো কলেজই, হুম, শিক্ষা প্রতিষ্ঠানই ছিল সেটা, হুম, সেখানে ঘটলো। কিন্তু এই এই দুটি ঘটনা ছাড়া, হুম, মানে এই ঘটনা দুটো ছাড়া এর মধ্যে তো আর কোথাও এরকম মানে সাম্প্রতিক অতীতে আমি শুনেছি বলে আমার মনে পড়ছে না। হুম। তো এইটা এইটা এই যে ঘটনা ঘটলো, এই সম্পর্কে তোমার ব্যাখ্যাটা কি? মানে প্রথমত হচ্ছে, এটা কি একটা সামাজিক অপরাধ, নাকি এটা যারা ক্ষমতাসীন তারা এই জিনিসটাকে এমন কিছু কিছু মানুষকে মাথায় তুলেছে যে যারা মনে করছে তাদের ক্ষেত্রে আইন কোনো কাজ করে না, তারা যা ইচ্ছে নির্বিবাদে করে যেতে পারে? এমনকি কম বয়সী, সবচেয়ে বড় কথা, যে কম বয়সী ছেলেরা একটা সময় বিদ্রোহের স্বপ্ন দেখতো, বিপ্লবের স্বপ্ন দেখতো, সমাজ বদলের স্বপ্ন দেখতো, সেই বয়সটাতে এসে এইসব ছেলেরা এইসব কার্য ঘটাচ্ছে। এটা প্রেক্ষিতে তোমার কি অভিমত? দেখো, সামাজিক অপরাধ তো বটেই, কারণ শুধু তো এই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যা সীমাবদ্ধ থাকছে বা একেবারে শাসক দলের মদত পুষ্টরাই এরকম অপরাধ করছে এরকম তো নয়। হুম, আমরা তো দেখছি যে ব্যক্তিগত, মানে আমরা দেখছি যে বাইরেও হুম, সাধারণভাবে ব্যাপকভাবে হুম, সমাজে খুন, জখম, দুর্নীতি। এই তো কিছুদিন আগে যে রাজা রঘুবংশী আর সনমের ঘটনাটা ঘটলো, হ্যাঁ, মানে আমি স্বাভাবিক সাধারণভাবে বলছি, হ্যাঁ, ছেলে মেয়ে পুরুষ হুম, নারী হুম, সকলের মধ্যে যেভাবে হিংসা, হুম, যেভাবে হুম, অপরাধ প্রবণতা,
হুম মানে না পছন্দ হলে, তার মনোমতো না হলে, হুম হুম তার ঠিক পারপাস সার্ভ না করলে হুম তাকে মেরে দেওয়া, তার উপর নির্যাতনের যে প্রবণতা, হুম সেটা একটা সামাজিক ব্যাধিই বলা যায় এখন হুম দাঁড়িয়েছে। হুম হুম এখন তার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। হুম মোবাইলের খুব প্রভাব, আমি বলবো অনেকটাই এর মধ্যে কুপ্রভাব তো আছেই। মোবাইল মানে আমি বলছি এত কিছু তাদের হাতে আসছে, তার সঙ্গে সঙ্গে এমন রকম বিভিন্ন রকম অপরাধমূলক জিনিস, বিভিন্ন হুম রকম নিষ্ঠুরতার চিত্র তাদের কাছে আসছে, হুম যে কিভাবে কেন তারা এরকম হয়ে উঠছে বোঝা যাচ্ছে না। হুম মানে কেন যে এই রকম ভাবে প্রবণতাটা বেড়ে যাচ্ছে তা বোঝা যাচ্ছে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে ইনস্টিটিউশনের মধ্যে যে অপরাধগুলো ঘটছে, কিছুদিন আগে, বেশ কিছু বছর আগে, 2-3 বছর আগে, স্বপ্নদীপ ছেলেটি যে র্যাগিং এ পড়ে হুম মারা গেল। হুম হুম। হুম মেয়েদের ব্যাপার, মেয়েদের ওপর অত্যাচার, মেয়েদের ওপর দৃষ্টিভঙ্গি, এসব তো আছেই। হুম এগুলো তো বলাই হচ্ছে। হুম এটা তো আমরা জানি যে হুম চলছে, দীর্ঘদিন ধরে সর্বত্র চলছে। হুম কিন্তু সাধারণভাবে এই যে একটা প্রবল পাশবিকতা, হুম সমস্ত মানবিক ভ্যালুজ ভুলে, মানবিক মূল্যবোধ ভুলে মানে কারোর ওপর নির্যাতন করা, এই মেয়েটিকে হকি স্টিক দিয়ে পিটিয়ে মারা হয়েছে। হুম হুম একটা 3টে ছেলে মিলে একটা দুর্বল মেয়েকে হকি স্টিক দিয়ে পিটিয়ে মারছে। তো এই যে সমস্ত ব্যাপার, এইগুলো আরো এটা তো ঘটনা যে এই যে ছেলেটি মনোজিৎ মিশ্র, ও তো আগেও অপরাধ করেছে, ও তো এটা প্রথম অপরাধ নয়। ও এর আগে কয়েকবার অপরাধ করে, তখন তৃণমূল নেতৃত্ব জানতেন না, আমি নাম করেই বলছি, শাসক দল জানতেন না এমন তো নয় হুম যে এরকম তার নামে এইরকম হুম অপরাধ আছে, হুম তার নামে এফআইআর আছে। এখন তারা একদম অজ্ঞ সেজে যাচ্ছেন, আমরা কি করে বুঝবো হুম সে 2025-এ অপরাধ করবে? কি করে না বুঝবে? এতদিন তার নামে নানা রকম দেখেও তোমরা তাকে মদত দিয়েছো। কি হুম করে একটা প্রাক্তনী হয়ে যাওয়ার পর সেই কলেজে সে রাজ চালাতে থাকে? হুম প্রত্যেকটা কলেজেই তো এটা চলছে। এটা তো শুধু এই কলেজের ব্যাপার না, আজকে এই কলেজে ঘটেছে, আরেকদিন আরেকটা কলেজে ঘটবে। এই যে প্রাক্তনীদের এখনো রাত চলে যাচ্ছে শুধু তারা শাসক দলের সঙ্গে সংশ্লিষ্ট বলে, এই জিনিসটা তো বন্ধ করছে না। একটা একটা আইসোলেটেড ঘটনা ঘটলে আইন আইনের পথে চলবে, আমরা ব্যবস্থা নেব, আমরা কোনো অন্যায় বরদাস্ত করবো না, এইসব কথা হুম চলছে। হুম কিন্তু যাদের যাদের মানে মূলে যখন আঘাত করা উচিত, হুম যে প্রাক্তনীদের সমস্ত কলেজে এইসব দাদাগিরি বন্ধ করা, এইসব যে নেতা মানে প্রাক্তনী হয়েও যারা কলেজের বাইরে না গিয়ে বহিরাগতদের নিয়ে কলেজে বেআইনি কাজকলাপ চালাতে চায়, হুম তাদের দমন করা, সেগুলো তো করতে হবে। হুম। এই আর কি। আচ্ছা, এইবারে এই যে তুমি যেটা বললে, সেটার সঙ্গে খুবই বেশি রকম মিলছে যে আমরা দেখতে পাচ্ছি যেখানেই শাসক দলের প্রভাব খুব বেশি, এই শাসক দলের প্রভাব যেখানে বেশি, সেখানে এই যারা এই ধরনের দুষ্কর্ম করে যাচ্ছে তাদের ভীষণ রকমের বাড়বাড়ন্ত হচ্ছে। কারণ তার একটাই ধারণা হচ্ছে যে তাদের এই যে আইনের পথে চলবে, আসলে তো তা নয়। তারা মনে করছে তারা যে পথে চালাবে আইনটা সে পথেই চলবে, এইটা মনে করছে তারা। এবং এটা মনে করছে বলেই তারা যেমন তেমন ভাবে চালাতে, কারণ এতদূর তাদের সাহস হয়েছে। আগে কি ছিল? আগে ছিল আইনের শাসন, গণতন্ত্র মানেই হচ্ছে আইনের শাসন। আইনের শাসন চলবে তবেই তো গণতন্ত্র চলবে। এখানে ঠিক উল্টো হয়েছে, এরা ধরে নিয়েছে। কেননা একটা জিনিস খুব লক্ষণীয়, দেখা যাচ্ছে ছেলেগুলো বাড়িতে চলে গেল নিশ্চিন্তে, এবং সেখানে মেয়েটি ট্রমা কাটাতে প্রায় 24 ঘন্টা লাগলো। স্বাভাবিক, সেটা খুবই স্বাভাবিক। তারপরেও যে মেয়েটি এসেছে, আবার বলছি, মানে তাকে নমস্কার করা ছাড়া, প্রণাম করা ছাড়া আমার কিছু বলার নেই। সে যদি আমার মেয়েও হতো আমি তাই করতাম। আমি বলছি, তার বাবা তাকে নিয়ে গেলেন, বা সে নিজেও সাহস করে গেল এবং থানায় গিয়ে সে অভিযোগ জানাবে। ততক্ষণ পর্যন্ত এই যে যারা দুষ্কর্মে জড়িত, দুষ্কর্মের মধ্যে তারা নিশ্চিন্ত, তারা জানে এত সাহসী হবে না যে তাদের বিরুদ্ধে থানায় গিয়ে অভিযোগ জানাতে, কারণ তাদের এত বেশি, মানে হাতের রশিটা এত বড়, কেউ কিছু করতে পারবে না। এই যে জিনিসটা তৈরি হয়েছে, এই জিনিসটা তৈরি হওয়ার পেছনে কি তোমার মনে হয় না যে কোথাও একটা, মানে আমি আমি কেন বলছি যে যারা বিরোধী বলি আমরা, যে কোনো শক্তি, যে বিজেপি হতে পারে, কংগ্রেস হতে পারে, সিপিএম হতে পারে, তারা যতটা ক্যামেরায় মুখ দেখাতে মানে উদ্গ্রীব, ততটা ঠিক সাধারণ মানুষের কাছে, মানুষের বিপদে, মানুষের যে শঙ্কা, সেগুলোকে সামলাবার জন্য কোথাও দেখতে পাচ্ছি কি? আমি পাচ্ছি না। এটা কেন পাচ্ছি না? তার মানে কি, এটা কি ধরে নিতে হবে যে প্রত্যেকেই ধরে নিয়েছে যে এইভাবেই চলবে, আর
যত ওই মাঝে মাঝে কিছু চিৎকার চেঁচামেচি করা হবে, রাস্তায় নামানো হবে, আবার সেই তুমি যেটা বললে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হবে, ছবি দেখানো হবে, বাইরে পথে নেমে সাধারণ মানুষের কাছে গিয়ে কোনো কাজ করতে হবে কেউ, মেয়েটি কেন কাউকে পাশে পেল না, সবচেয়ে আমার কাছে এইটা চিন্তা। তার পাশে একটি ছাত্র ছাত্রীও কেন গিয়ে 24 ঘন্টার মধ্যে তাকে নিয়ে গিয়ে তারা কেন বললো না যে আমরা তোমার হয়ে লড়বো? এটা তোমার কেন মনে হচ্ছে, কি মনে হচ্ছে এটা? না, প্রথম কথা দেখো, আমি তো জানি না মেয়েটি তার কোনো বন্ধু বান্ধবীকে এ কথা বলেছিল কিনা। হুম। কোনো ছাত্রছাত্রী বন্ধু হয়তো এমন ট্রমার মধ্যে ছিল যে সে কাউকে বলতেও পারেনি, সেই বাবাকে সেই ব্যাপারটা কথা নয়। হুম। কিন্তু তুমি একটা যে বললে যে হুম। আমার তো এক এক সময় মনে হয় যে এরকম কোনো ঘটনা ঘটলে, হুম। বিশেষ করে রাজ্যের প্রধান বিরোধী দলের যেরকম একটা যেরকম ভূমিকাটা দেখা যায়, মনে হয় যেন এরা উল্লসিত হয়ে ওঠে যে হুম। একটা ইস্যু হুম। পাওয়া গেল, ইস্যু। শাসক দলের এগেনস্টে আবার একটা ইস্যু পাওয়া গেল, প্রায় সেরকম মনে হয়। হুম। মানে সকলের কাছেই সকলে এটাকে রাজনৈতিক ভাবে এনক্যাশ করতে ব্যস্ত থাকে। হুম। সত্যিকারের প্রকৃতপক্ষে যে মানে জিনিসটার মূলে যে আঘাত আনা, কোন রকম কনস্ট্রাকটিভ হুম। কনস্ট্রাকটিভ সমালোচনা এবং শাসক দলকে একটা মানে সব ব্যাপারটা রাজনীতিটা হয়ে গেছে কি কেবলই পারস্পরিক দোষারোপের খেলা, কেবলই পারস্পরিক। এ বলে তুমি ও করেছো, ও বলে তোমার আমলে তুমি ওই করেছিলে। কিন্তু এখান একটা দলের মধ্যে একটা সদিচ্ছে দেখা যায় না, যে শাসক দলকে বলে আচ্ছা ঠিক আছে, হুম। তুমি এসো আমরা সবাই মিলে নিরসন করার চেষ্টা করি। হুম। সেটা শাসক দল শুনবেও না হয়তো, হুম, শুনবে শাসক না, দলের না যা না না, হাবভাব শুনবে তারা শুনবেও না না, হয়তো। তারা শুনবে তবুও না, আমি আমি জানি। বলছি হুম। তবুও আমি বলছি হুম। তবুও আমি একটা কথা বলছি যে গঠনমূলক সমালোচনা চেষ্টা তো করে যেতে হবে। হুম। কিন্তু বিরোধীদের ভূমিকাটা সত্যি কথাই মানে আমার মনে হয় না যে এখানে খুব আহ সাংগঠনিক বা খুব সৃজনশীল বা খুব এফেক্টিভ ভূমিকা তারা পালন করছে। বাকি রইল সাধারণ মানুষ। আমার ধারণা অভয়া আন্দোলনের যে যে প্রতিক্রিয়াটা হলো, এই যে একটা প্রবল আন্দোলন শুরু হলো, তারপর যেভাবে নির্জীব হয়ে গেল, এবং তারপরে যেভাবে আবার শাসক দল ক্ষমতায় ফিরে এলো, হুম। উপনির্বাচনে আবার যে তারপরেই একটা উপনির্বাচন হলো, তারা জিতলো, তাতে করে না সাধারণ মানুষের মনে মানে খুব এটা খুব ভয়ঙ্কর, হুম। এটা খুব ইনফ্যাক্ট সত্যি বলতে কি আমি নিজেও খুব হতাশায় ভুগি হুম। যে হোয়াট নেক্সট। হুম। তারপরে যদি তারা ফিরে আসতে পারে, যে হুম। কারণেই হোক, হুম। কি কারণে তা জানি না, হুম। কিন্তু যে কারণেই হোক, হুম। তাতে বোধহয় এইসব সামাজিক অপরাধীদের আরো সাহস বেড়ে গেছে। হুম। তারা ভাবছে এইরকমই হবে। সাধারণ মানুষ আর আন্দোলন ফান্দোলন করবে না, কারণ আন্দোলনের ফলটা তারা দেখেছে, অনেক আন্দোলন করে সব নিষ্ক্রিয় হয়ে গেছে, আবার যে যেখানে কলেজে যে যেখানে দাদাগিরি করছিল সব সেইগুলো আবার সেখানে ঢুকে গেছে। হুম। কিছুই করবেন না, না মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী সমস্ত মন্ত্রকের দায়িত্ব নিয়ে বসে আছেন, তিনি আসলে কিছুই করবেন না। হুম। তিনি নিত্য নতুন ইস্যু তৈরি করছেন তখন। হুম। তিনি এই সমস্ত ইস্যুগুলোকে এখন কোনো মতে ইগনোর করে দিয়ে নিত্য নতুন আজ জগন্নাথ ধাম, কাল অমুক হুম। পরশু তমুক এই ইস্যু তৈরি করে বেড়াচ্ছেন। হুম। হুম। এবং যথাকালে যখনই সেটা প্রবল হয়ে উঠছে ওটাকে ধামা চাপা দিয়ে দিচ্ছে। আহা তোমরা এই করো, সত্যিকারের যারা কথা বলতে চায় তাদের কাউকে কথা বলতে দেন না। এবং মোটামুটি ভাবে একটা ওই খুঁড়োর কল জাতীয় কিছু, এই আমি করব বাবা, তোমাদের কথা শুনবো বাবা, টিপিক্যাল একটা ওনার কথার ভঙ্গি আছে, সেই ভঙ্গিতে কথাবার্তা বলে উনি ধামা চাপা দিয়ে তারপর যে যা করার আগের হুম। মতনই চলতে থাকেন। সুতরাং লোকে বুঝে গেছে যে এইরকমই চলবে আর কিছু, এই জন্য এদের সাহসটা এত বেড়ে গেছে, আরো বেশি বেড়ে গেছে। আচ্ছা, বেশ, এবারে এটা আমি আমার তো ধারণা। আমি তোমাকে আরেকটা কথা এখানে জিজ্ঞাসা করছি। এইটা হচ্ছে, প্রথমত তুমি যেটা বললে, এটার পেছনে, এইটার মধ্যে আরো একটা খুব সাংঘাতিক মানে বীজ রোপিত আছে, অগণতন্ত্রের বীজ রোপিত আছে, যে এখানে প্রধান শাসক এবং বিরোধী দলের মধ্যে যদি কোনো রকমের কোনো জায়গায় কোনো সমন্বয় না থাকে, এটা কোনোদিন কোনো গণতন্ত্র থাকে না। এমনকি এই গোটা ইউরোপে যারা যারা বিরোধী দল তাদের মধ্যেও একটা সমন্বয় থাকে, আমেরিকাতেও থাকে, থাকে একটা একটা সমন্বয় থাকে। একটা তাদের মধ্যে এমন নয় যে মতের অমিল হয় না, মনান্তর হয় না, সবই হয়, কিন্তু কোনো একটা জায়গায় সমন্বয় থাকে। এখানে সমন্বয় একদম শেষ হয়ে গেছে, এটা গণতন্ত্রের পক্ষে ভীষণ ক্ষতিকর, এটা আমরা বুঝি। আমার বক্তব্য হচ্ছে, এই যে মনে করো একটা কলেজে, যে আমি আমি কোথায় আসতে চাইছি, যে ছাত্র ছাত্রীরা এই যে মনোজিৎ মিশ্র যে দাদাগিরি করে, এটা সবাই জানে, আজ সবাই বলছে, পুলিশ ধরলো তখন সবাই বলছে, আজকে বিভিন্ন টেলিভিশনে বিভিন্ন কাগজে খুব লেখালেখি হচ্ছে।
এই যে একটি ছেলে যার ভাঙচুরের ঘটনা আছে বিভিন্ন কলেজে, আগে না বিভিন্ন সংবাদপত্র, বিভিন্ন সংবাদ মাধ্যমে এই খবর আসতো যে এখানে এই দাদাগিরি করছে, এটা এর প্রভাব আছে, সেখানে অন্য অপোজিশন যারা থাকতো তারা কিছু বলতেন, সেখানকার ছেলেরা, বন্ধু বান্ধবরা তারা বলতো। এবারে তুমি যেটা বললে যে ছাত্রীটি হয়তো বলেনি, হতে পারে নাই, বলতে পারে, না বলারই কথা। সেই সময় এইরকম একটা ট্রমার মধ্যে থাকলে কখনো বলতে পারে না। কিন্তু এই যে ছেলেটির এই যে গুন্ডাগিরি, এই যে দাদাগিরি, এটা তো অন্য ছাত্ররা জানে, অন্য ছাত্রছাত্রীরা জানে, তারা কিন্তু ইগনোর করে। আজকের দিনে আমি এটা দেখছি এই যে সোজা কথাটা বলতে ভয় পাওয়া, এই ভয় পাওয়াটা কি ভয় পাওয়া, নাকি উপেক্ষা করা, নাকি সমাজের প্রতি কোথাও একটা বিতৃষ্ণা জন্মে যাওয়া, এইটা আমি বিশেষ করে সমাজের এই স্তরের ছেলে মেয়েদের মধ্যে আমি দেখতে পাচ্ছি। এটা কিন্তু আগে ছিল না, এটা কখনো ছিল না। এবং আরেকটা জিনিস ছিল না, সেটা হচ্ছে যিনি মাথায় থাকতেন একটা একটা যে কোনো শিক্ষা, আমরা জানি যিনি কোনো একটা কলেজের প্রিন্সিপাল হবেন, ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, তার একটা প্রভাব থাকতো, প্রতিপত্তি থাকতো, কারণ কোথাও একটা সততা থাকতো। সেই সততাটা কোথাও নষ্ট হয়ে যাচ্ছে বলে তোমার মনে হয়? এর পেছনে এই দুটোই কিন্তু কারণ, দুটো প্রশ্ন। একবারে অ্যাবসলিউটলি, এটা হুম, একবারে অ্যাবসলিউটলি, মানে যেটা তুমি বললে, এটা হুম, শুধু এখানে বলে না, হুম, রাজ্যে শাসক দল হুম, এবং কেন্দ্রের শাসক দল, হুম, সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে হুম, কেন্দ্রীয় সরকারের পোষণ হুম, পুষ্ট মদত পুষ্টরা রয়েছেন, হুম, এবং এখানে রাজ্য সরকারের মদত পুষ্টরা রয়েছেন। তাদের ভূমিকাটাই হচ্ছে ক্ষয়ের খার। হুম, তারা নিজেদের কোন রকম তাদের মেরুদণ্ড নেই। হুম, মেরুদণ্ড এদের প্রত্যেককে উপহার দেওয়া উচিত। সে হুম, গত বছর মেরুদণ্ড উপহার দেওয়া ছিল পুলিশকে, হুম, এই মেরুদণ্ড এইসব অধ্যক্ষ অধ্যাপকদেরও দেওয়া উচিত। হুম, এইসব প্রিন্সিপালদেরও মেরুদণ্ড বিহীন একদম তারা। হুম, হুম, আর যেটা তুমি বললে ছাত্রছাত্রীদের কথা, আমি বলবো অধ্যাপকদের তো কোনো কিছু হারাবার ছিল না। হুম, তারা কেবলই পদের লোভে লালায়িত হয়ে তারা করেন, কারণ তারা যদি লেখাপড়া শিখেছেন, ডিগ্রি আছে, তারা যদি নিজেদের শক্ত হয়ে তারা থাকতে পারতেন, হুম, তারা যদি কোনো কিছুর লোভে বা কোনো কিছুর ভয়ে না চলতেন, কে তাদের কটা প্রফেসরকে বা কটা প্রিন্সিপালকে রাজ্য সরকার পদচ্যুত করতে পারতো? হুম, সেটা খুব অবভিয়াস হতো। তারা হুম, আজকাল মিডিয়া খুব সচেতন, হুম, মিডিয়ার সাহায্য নিয়েই করতে পারেন যে আমাকে এরকম ভাবে হ্যারাস করা হচ্ছে। মিডিয়া কিন্তু এখন যথেষ্ট অন্তত হইচই তোলে। কেউ যদি প্রতিবাদ করে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে মিডিয়া কিন্তু সেটা সম্পর্কে নীরব থাকে না। হুম, একটা দিক। সুতরাং অধ্যক্ষরা মানে প্রিন্সিপালরা যেটা করছেন, সেটা আমি বলবো তাদের নিজেদের দায়িত্বই করছেন, তাদের আমি কোন রকম হুম, ক্ষমার অযোগ্যতা। হুম, আর ছাত্রছাত্রীদের কথা যদি বলো, হুম, দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে যে নিজের কেরিয়ার, নিজের স্বার্থ গুছিয়ে নেওয়া, হুম, ওই সব দাদাদের পাশাপাশি থাকলে হ্যাঁ, নিজের কেরিয়ারটা হ্যাঁ, ভালো হবে। এইটা হচ্ছে, আর হ্যাঁ, তার চেয়েও যেটা বড় কথা, আমি দোষ দিই না, ছোট ছোট এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো যদি প্রতিবাদে যায়, হুম, তাহলে তাদেরকে একেবারে ধ্বংস করে দেওয়া হবে। তাদেরকে একদম তাদের কেরিয়ার নিয়ে তাদের ছিনিমিনি খেলা হবে, তাদের নানা রকম ভাবে হ্যারাস করা হবে। হয়তো কলেজ থেকে এমন সিচুয়েশন তৈরি করবে তাদের কলেজ থেকে রাস্টিকেট করে দেবে, হুম, তারা বলি হয়ে যাবে। এটাও হুম, আছে, হুম, এই এটা, ঘটনাগুলোও আছে। আর এর সঙ্গে সঙ্গে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এই যে মানে এই দুটোই ব্যাপার প্রধানত, হুম, মানে ক্যারিয়ার হয় লোভ এবং না হয় ভয়। লোভের চেয়ে বড় কথা, আর লোভটা তো আছে, কিন্তু আমার মনে হয় একটা ভয় তো আছেই যে তাদেরকে এইভাবে ভিক্টিমাইজ করা হবে। সেটা তো একটা ব্যাপার, মানে যখন এই শাসক দলের, না হলে ভাবো না, শাসক দলের প্রশ্রয় নিয়ে তারা কি করে, এই মনোজিৎ মিশ্র নাকি কলেজের প্রত্যেকটা ব্যাপারে সে মতামত দেয়, প্রত্যেকটা ব্যাপার নাকি কখন কলেজের টিচাররা ক্লাস করবেন তাও নাকি তার পরামর্শে চলে। আচ্ছা, ভাবা যায় এগুলো কি? আচ্ছা, সেখানে কলেজের কর্তৃপক্ষ যদি এরকম করে, ছাত্ররা কি বলবে বলো তো? হুম, আচ্ছা, এবারে আমি তোমাকে বলছি, এই এই জিনিসটা আমার কাছে বরাবরই আরেকটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। এখানে যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এই হুম, ধরনের কোনো কথা আমরা শুনতে পাই না। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যারা পড়তে যায়, তারা যে খুব যে উন্নত মানের তা মোটেই মনে করি না, কারণ প্রচুর টাকা দিয়ে তারা পড়তে যাচ্ছে, প্রচুর টাকায় বিভিন্ন সেখানে কিছু মেধাবী নিশ্চয় আছে, আবার প্রচুর অল্প মেধা, মধ্য মেধার প্রচুর ছেলে মেয়ে সেখানে পড়তে যায়, কিন্তু সেখানে সেই ডিসিপ্লিনটা রাখে, রাখতে পারে। তার কারণ হচ্ছে, এইটা আমি তোমাকে বলছি, তার কারণ হচ্ছে এই যে পরিকাঠামো, ইনফ্রাস্ট্রাকচার, সেটার যে খরচ,
সেই খরচটা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানরা করে, কারণ তাদের কাছে এটা ব্যবসা। তারা জানে কোনো ক্ষতি হলে তার ব্যবসার ক্ষতি হবে। আর আমাদের দেশে যেটা আমি দেখতে পাচ্ছি, সরকারি স্কুল বা কলেজে, এমনকি এটা কিন্তু সারা ভারতবর্ষেই আছে, সারা ভারতবর্ষে খরচা এখন আমি বলছি না, কিন্তু হয়েছে ভীষণ রকমের, যে স্কুল বা কলেজের পরিকাঠামো ক্রমেই ধ্বংস করে দেওয়া হচ্ছে। শুধু মাস্টার মশাইদের মাইন্ডে টুকু দেওয়া ছাড়া ভেবে দেখতে গেলে আর কিছুই প্রায় দেওয়া হয় না। যদি পরিকাঠামোর টাকাই না থাকে, তাহলে মুখে এত বড় বড় কথা বলার তো কোনো মানে হয় না। যখন সুপ্রিম কোর্ট বলল, তখন আরজি কর থেকে আরম্ভ করে কয়েক জায়গায় কিছু সিসিটিভি ক্যামেরা হ্যানা ত্যানা কিছু ব্যবস্থা করা হলো। এগুলো তো খুব মানে আজকের দিনে এসেনশিয়াল। তো আমার আমার তোমার কাছে এটা বলছি যে আগে তুমিও তো একটা সময় দীর্ঘদিন তুমি ছিলে শিক্ষা ব্যবস্থার সঙ্গে, তখন কিন্তু এই সমস্যা ছিল না, কারণ এইভাবে সমাজটা এগিয়ে যায়নি। বিশেষ করে নেটের এই যে প্রভাব, সাংঘাতিক প্রভাব, নেট তো এখন প্রতি মুহূর্তের আমাদের প্রভাব, তখন ছিল। আজকের দিনে এই পরিকাঠামো না রাখার জন্য এই সমস্ত সমস্যাগুলো বাড়ছে বলে আমি মনে করি। তোমার কি মনে হয় এইটায় সরকারের এই পরিকাঠামো বাড়ানোর জন্য কতটা সচেষ্ট হওয়া দরকার, যদি করতেই চায় সরকার সত্যি কিছু ভালো করে, ভালো ব্যবস্থা? শোনো, একটা কথা কি, হুম। একটা মানে যে সরকারের সদিচ্ছে আছে কিছু হুম। করার, হুম। যে সরকার চায় মানুষের পাশে দাঁড়াতে সত্যি সত্যি, তারা যা কিছু করণীয়, হুম। পরিকাঠামো করলে পরিকাঠামো বাড়ানো, হুম। বা পরিকাঠামো বা ইচ্ছে করেই বাড়াচ্ছে না, হুম। সিসিটিভি বাড়াচ্ছে না কারণ তাদের মদতপুষ্ট যারা এরকম ভাবে রাজ করে বেড়াচ্ছে তাদের কীর্তি কাহিনী সব ধরা পড়ে যাবে। হুম। সুতরাং পরিকাঠামো সেই কারণেই তারা সিসিটিভি বসাচ্ছে না। খুব অবভিয়াস। এর মধ্যে তো আর্থিক সঙ্গতিহীনতার কোনো ব্যাপার নেই। হুম। কারণ সরকার যেভাবে যেখানে তার যা খুশি টাকা খরচ করছে, তার হুম। যেখানে মনে হয় টাকা খরচ করে সেখানে উনি করেন। হুম। হ্যাঁ, 85,000 টাকা ক্লাবে দেন, হুম। আর অনুদান টনুদান লক্ষ্মীর হুম। ভান্ডার সে তো আছে, সে হুম। আমি যাচ্ছি না সেসবের মধ্যে। হুম। হুম। যাই হোক, তো এসব উনি যা যেখানে যা খরচ করার সরকার ইচ্ছে মতো করে। হুম। এটা কোনো ফ্যাক্টর না যে পরিকাঠামো তৈরি করার টাকা সরকারের হাতে নেই। যেখানে যখন তার টাকার দরকার হয় তখন সেখান থেকে টাকা কোথা থেকে পড়ে, গাছ আছে কোনো, সেখান থেকে পড়ে। হুম। কিন্তু প্রয়োজনীয় কাজে, প্রয়োজনীয় যা যা কিছু করা দরকার, হুম। এই এদের দাদাগিরি বন্ধ করা, হুম। মানে কর্মীদের নিচু তলার এবং মাঝারি তলারই আমি ধরে নিচ্ছি, নেতাদের কথা বাদই দিলাম, হুম। নেতাদের দুর্নীতি তো সবার কাছে ধরা পড়েই গেছে। হুম। এই যে সমস্ত কর্মীদের যে মধ্যে যে একটা মানবিকতা বা তাদের একটা শিক্ষিত শৃঙ্খলিত ভাবে চলবার যে একটা শিক্ষা, সেসবের কোনো তো ব্যাপার এদের নেই। হুম। সেসব তো এরা করেই না। হুম। প্লাস পরিকাঠামো তৈরি তৈরি ওই জন্যই করে না, মানে হুম। সদিচ্ছেরই অভাব আসলে। হুম। সুতরাং যা করার তাই, যা হওয়ার তাই হচ্ছে, এই আর কি। আমার মনে হয় না এদের কোনো সচেষ্ট হবে কি করে। হুম। সচেষ্ট আবার ইচ্ছে থাকলে তো হবে, সচেষ্ট হতেই চায় না, কারণ ওটাই চলবে আর কি। আর ওটা চললেই ওরা ভাবছে যে, আর আরেকটা ব্যাপার কি, যেহেতু এদের ভোটে কোনো মার খাচ্ছে না, হুম। এদের সুবিধাটা হয়েছে কি, এরা ওই জন্য ভয়ঙ্কর লাগে, ভীষণ হতাশ লাগে, যেহেতু এসবের পরেও জানি না কি করে কোন মন্ত্রে এরা উপনির্বাচনে জিতছে। ফলে এদের চূড়ান্ত আত্মবিশ্বাস বেড়ে গেছে। ভাবছে আমরা যা খুশি তাই করবো, এসবে কিচ্ছু আসে যায় না, এসবে কিছুই আসে যায় না। নইলে কোথায় কলেজে দুটো মেয়েকে ধর্ষণ করলো, আর কোথায় কে কাকে খুন করলো, কোথায় জয়ীদের বিজয়ীদের বোমার আঘাতে একটা বাচ্চা মেয়ে মরে গেল, এসবে কিচ্ছু আসে যায় না সব। কারণ আমাদের ভোটটা নিশ্চিত, আমরা ভোটে জিতবো। তো আগে তাহলে একটা জিনিসে তো পৌঁছতে হচ্ছে আমাদের, সেটা খুব হতাশার জায়গা, সেই হতাশার জায়গা থেকে তো সবটা শেষ করলে তো চলে না সমাজের। একদম। হ্যাঁ, তো সেখানে মানে মনে হচ্ছে যেন আর বোধহয় কিছুই করার নেই। কিন্তু কিছু করার নেই বললেও আমি কিন্তু সুতনুকা একটা জায়গায় বিশ্বাস করি না। আমার মনে হয় কোথাও একটা, যে সাধারণ তুমি যেটা বললে, যে যারা এই আরজি করের সময় যারা নেমেছিল তারা আর কিছু করলো না, এটা তো কোনো এমন নয় যে একটা যুদ্ধে জেতার জন্য মাঠে নামলাম এবং যুদ্ধে জিততে পারলাম না বলে আমি হতোদ্যম হয়ে বাড়িতে বসে থাকলাম, তা কিন্তু নয়। বহু দীর্ঘদিন ধরে আমরা জানি বহু ধরনের লড়াই যাকে বলে, সেই লড়াইটা করে। তাহলে আবার এখন পথে নামতে হবে, আবার এখন পথে নামতে হবে তাহলে হুম। সবাইকে। হ্যাঁ। আবার একটা তীব্র আন্দোলন করতে হবে, আবার সেই রকম কিন্তু সবকিছু কিন্তু স্তব্ধ করে দিয়ে দেখা হ্যাঁ। যাক সেটা। না আন্দোলন না হলে কিন্তু আর হবে না, এবার আবার আরো তীব্রতর আন্দোলন করা উচিত।
করতে কিন্তু হবে। হ্যাঁ, তুমি যেটা বলছো এটা ঠিক আছে, কিন্তু আমার মনে হয় সেই আন্দোলনটা কেন দানা বাঁধছে না, তার একটা বিরাট কারণ হচ্ছে, আমি এটা 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 হচ্ছে আমার রিডিং হচ্ছে যে যারা আন্দোলন করছে তারাও সেই একইভাবে খানিকটা ওপর মহলের, খানিকটা মধ্যবিত্ত সমাজের, উচ্চ মধ্যবিত্ত সমাজ আমরা যেটাকে বলি সেই সমাজের লোকেরা, গ্রামাঞ্চলের, প্রত্যন্ত এলাকা যে সমস্ত মানুষ দিন আনে দিন হুম। খান, তাদের সঙ্গে আদৌ কিছুতেই রিলেট করতে পারছে না, যোগ মান থাকছে না। থাকছে না। এবং যে এটা একটা এই এটা একটা কারণ হতে পারে। এবং এই যে থাকছে না, ভারতবর্ষ এখনো পর্যন্ত 70% আমাদের এই রাজ্যেও গ্রামেই থাকে। গ্রাম বলি যাকে বলি, এখন তো গ্রাম আগের মতো গ্রাম নয়, এখন গ্রামেও নেট হুম। কিছুটা হলেও ইন্টারনেটও চলে, লোকে জানতেও পারে, সবই কিন্তু আছে। কিন্তু কিন্তু দেখা যাচ্ছে রিলেট করতে পারছে না, মানুষ রিলেট করতে পারছে না। এই যে পাচ্ছে না, এটার জন্য যে আন্দোলন যেটা তুমি বলছো শুধুমাত্র পথে নামার আন্দোলন নয়, আমার মনে হচ্ছে, আমার কোথাও একটা মনে শহরে হচ্ছে সীমাবদ্ধতা। শহর সীমাবদ্ধ থাকছে, এটা সেই জন্য ছড়াচ্ছে না, কোথাওই ছড়াচ্ছে না। আমি জানি গতবারও তাই হয়েছিল, সেটা একটা কারণ হতে পারে। একটা দেখেওছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, বারবার এটা মনে হচ্ছে যে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, আমি অন্য কথা, যে আমি ইয়াং ছেলে, এই যে ইয়াং ছেলেমেয়েদের মধ্যে এমন একটা মানে আহ, মানে যাকে বলে লেথার্জি এসে গেছে, ক্লান্তি এসে গেছে। ইনুই। কিন্তু ইনুই। হ্যাঁ, এইটা এসে গেছে, এই ক্লান্তি তুমি যেটা বললে, এইটা আরো বেশি আমার কাছে খুব মর্ম বিদারক বলে মনে হচ্ছে। আমার মনে হচ্ছে যে ভয়াবহ। তারাই, হ্যাঁ, তারা মনে হচ্ছে তাদের বোধহয় আর কিছু করেনি, এবং এই যে শুধু নিজেদের আহ, স্বার্থ দেখছে তারা, এটার পেছনে কি অভিভাবিকাদের কোন রকমের মানে প্রভাব নেই? তারা কি নিজেরা ছেলে মেয়েদের শেখাচ্ছেন না যে কোনো কিছুতে থেকো না, তোমার নিজের ক্যারিয়ারটা ছাড়া আর কিছু দেখাতে হবে কেন? এটা কি শেখানো হচ্ছে না বা দিতে পারে? সেটা দেখো, সেটা ঠিক আমি বলতে পারবো না, এরকম ভাবে বলতে পারবো না। তবে আমি অন্য দিকটা দিয়ে ভাবি। হুম, আমি ভাবি এই যে ছেলেগুলো যারা এই যে গুন্ডা হুম, হচ্ছে, হুম, যারা এরকম পাশবিক হচ্ছে, হুম। তারা কোন পরিবারে কিসের মধ্যে বড় হচ্ছে, এইটা আমার একটা হ্যাঁ, খুব কৌতূহল ওই হয়। একই জিনিস, যে ঠিক কোন কোন ঠিক বাবা মা, ঠিক 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 কোন কোন বাবা মা, এদের বাবা মারা কি রাতে ঘুমোতে পারে? আজকে এই ঠিক। যে তিনটে ছেলে, ফার্স্ট ইয়ারের দুটো ছেলেকে ধরে, তাদের বাবা মার কি মনের অবস্থা, তাদের ছেলেরা এরকম হলো কি করে? হুম, ঠিক। কোন শিক্ষা পেয়ে তারা এরকম গেল কোথায়? মানে কোথা থেকে বাবা মার যদি একটা গাইডেন্স থাকতো, বাবা মার নজর থাকতো, তাহলে কি এখানে আসতে পারতো এই মনোজিৎ মিশ্র? হুম, তার যদি, তারও তো অভিভাবক, সে তো আকাশ থেকে পড়ে এরকম হয়নি অপরাধী। হুম, অপরাধী যে এত পরিমাণে বেড়ে গেছে, এত হুম, বেশি অপরাধী, এত বেশি উগ্র মানে নির্যাতনকারীর সংখ্যা বেড়ে গেছে। তো তারা তো যখন শিশু থাকছে, তার মানে একটা জেনারেশন তৈরি হচ্ছে, হুম, একটা জেনারেশন এইরকম তৈরি হচ্ছে। তো এই জেনারেশনটা যাদের কাছে তৈরি হচ্ছে, বাবা মা, হুম, স্কুল স্কুল কলেজে আমি বলবো না, কারণ বাবা মার এই প্রভাবটা এখানে অনেক বেশি কাজ করে। হুম। স্কুল কলেজে তো তারা ঠিক আছে একরকম থাকে, নির্যাতন, অনেক ছেলে পুলেই বড় হচ্ছে, কিন্তু বাবা মারা তাদের কিভাবে মানুষ করছেন, কিভাবে কোন পথে তারা এখানে চলে আসছে, হুম। এইটা আমার মনে হয় অনেক বেশি ভাববার বিষয়। তুমি যেটা অনেক বলো, বেশি ভাববার বিষয়। এটা কারণ এটা এটা হ্যাঁ। হুম, এইটা বলো। খুব জরুরি। হ্যাঁ, কি বলছিলে বলো। হ্যাঁ, এইটা এটা জরুরি। এটা 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 এইটা খুব জরুরি, মানে এটা কিন্তু হুম। এটা শিক্ষা কোনখানে শেখানো, কিভাবে এই জিনিসটা, এই মূল্যবোধ গুলো এদের মধ্যে আহ মানে চারিয়ে দেওয়া যাবে, এইটা একটা খুব জরুরি সামাজিক সমস্যা বলে আমার মনে হচ্ছে। আচ্ছা, আমার সুতনুদা। ধারণা যখন একটা দেখো আইসোলেটেড অপরাধী, এক মিনিট যাক বলে নি, হুম, আইসোলেটেড অপরাধ এক জিনিস, হুম। কিন্তু এত ব্যাপক সামাজিক অপরাধ যখন, তখন অর্গানাইজড। সেই ব্যাধির মূল খুঁজে বার করে তার চিকিৎসা করতেই হবে। এবং সেটা যেভাবে হোক করতে হবে, কাউন্সেলিং করে হোক, স্কুল কলেজকে দরকার হলে পেরেন্টদের কাউন্সেল করে হোক করতে হবে। আমি এর আগেও একটা ইন্টারভিউতে তোমায় বলেছিলাম হুম, যে এই লাইফস্টাইল, ছেলে মেয়েদের বাবা মাদের ওই রকম ভাবে একটা করা, তাদের ডেকে নিয়ে তাদের ছেলে মেয়েদের প্রবণতা সম্পর্কে সচেতন করা, স্কুলের সঙ্গে পেরেন্টদের একটা সমন্বয় করা, এগুলো কিন্তু করা দরকার। তোমার এটা কথা। ব্যাধির মূল অনেক গভীরে, হ্যাঁ, অনেক গভীরে। অনেক গভীরে, আমি ঠিক এটাই বলতে চাইছি, এর ব্যাধির যে মূলটা সেটা অনেক গভীরে। আমাদের এবারে শেষ হয়ে আসছে সময়, আমি শেষও করছি ওই জন্য। আমি অনেক কথাই হলো, আহ, দুটো তিনটে কথা হলো যদিও হতাশা, কিন্তু হতাশার মধ্যে এটাই মনে হচ্ছে, এই যে তুমি কাউন্সেলিং এর কথা বললে, এটা কিন্তু সমাজের অনেক স্তরে বিভিন্ন ভাবে অনেকেই করতে পারে যদি চায়। এবং শুধু সেখানে একটা শুধু আমি অ্যাড করতে চাই, শুধু বাবা মার শিক্ষা দিয়ে হয় না,
বাবা মা নিজেরা কতটা মডেল হিসেবে, মডেল তারা নিজেদের ছেলে মেয়েদের সামনে এটাই তো, এটাই হ্যাঁ, তো। নিজেরা মডেল যদি না হয়ে শিক্ষা দিই তা সেটা। বাবা রেগে গিয়ে হয়তো, বাবা মা হয়তো পরস্পরের মধ্যে প্রবল তীব্র বাজে ভাষায় ঝগড়া করে, হ্যাঁ, সেইটাও, এরকমও থাকে। এইটাও ছেলে থাকে। সেগুলো দেখে বড় এই হচ্ছে ছেলে সময় মেয়ে। তো যাই হোক এটা হলো, তবে আমরা এটা যে একটা খুবই হতাশার খবর, তবে আশা করব যে সরকার যতই হোক, এখনো তো নির্বাচিত সরকার আছে, আশা করব যে নির্বাচিত সরকার কিছু একটা করবেন নিশ্চয়। যদিও দিনের পর দিন যেভাবে ঘটনা ঘটছে তা সমাজের পক্ষে তবে এইরকম একটা দুটোকে গ্রেপ্তার করলাম আর শাস্তি দিলাম, এ করে কোনো লাভ কোনো হবে না। লাভ হবে না। মূলের একটা গভীরে, একটা সমস্যার অনেক সামগ গভীরে এক যেতে হবে। হ্যাঁ, গভীরে যেতে হবে। এই বলে আমরা আজকের আলোচনা আমরা শেষ করছি। আবার পরে হয়তো পরবর্তী ক্ষেত্রে এই আলোচনা আরো বিস্তৃত ভাবে নিয়ে যাব।